প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে 28 তারিখ, তোমাদের দ্বিতীয় ক্লাস ভেক্টর চ্যাপ্টারের উপর একাদশ শ্রেণী ভেক্টর দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় ক্লাস। আজকে গত ক্লাসে আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, যে ভেক্টরটির মান 1 একক তাকে একক ভেক্টর বলে। একে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। গত ক্লাসে আমি দেখাইছি। আজকে আরো নতুন আমরা কয়েকটি ভেক্টর আলোচনা করব। আজকে দেখো শূন্য ভেক্টর কাকে বলে। শূন্য ভেক্টর, এটাকে ইংলিশে বলা হয় নাল ভেক্টর। দেখো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টরকে শূন্যর উপরে একটি ভেক্টর চিহ্ন দিলে শূন্য ভেক্টর প্রকাশ করা হয়। তাহলে যে ভেক্টরটির মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। এই ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই, সুনির্দিষ্ট কোনো দিক নাই। এর আদি বিন্দু এবং শেষ বিন্দু একটাই। শূন্য ভেক্টরে অনেকগুলো গুরুত্ব আছে। তোমরা দেখো, দুটি সমমানের বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি, দুটি সমমানের বিপরীত ভেক্টর যদি যোগ করা হয় তাহলে শূন্য ভেক্টর পাওয়া যাবে। শূন্য ভেক্টরকে শূন্য দিয়ে তার মাথায় একটা তীর চিহ্ন দিব, এটা শূন্য ভেক্টর। তোমরা দেখো পি ভেক্টরের সাথে যদি আমরা তার সমমানের একটা বিপরীত ভেক্টর যোগ করি তাহলে শূন্য ভেক্টর পাওয়া যাবে। অথবা দুটি সমান ভেক্টর, সমান মানের ভেক্টর যদি বিয়োগ করি তাও শূন্য ভেক্টর পাওয়া যাবে। তাহলে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। যেমন আমরা যদি উদাহরণ দিই, তোমরা এখানে একটা বস্তু দেখো, এই বস্তুতে এপাশে পি ভেক্টর কাজ করতেছে, বাম দিকেও পি ভেক্টর কাজ করতেছে। দুইটা ভেক্টর দেখো সমান এবং বিপরীতমুখী। তাহলে এপাশেও টানতেছে পি ভেক্টর, এপাশেও টানতেছে পি ভেক্টর। তাহলে কি বস্তুটা কোথায় যাবে? বস্তুটা কোনো দিকে যাবে না, অর্থাৎ ওইখানেই থাকবে। অর্থাৎ এদিকেও যাবে না, বাম দিকেও যাবে না, ডান দিকেও যাবে না। তার মানে কাজ আমাদের এখানে ফলাফল 0। তাহলে এটাকে আমরা শূন্য ভেক্টর বলতে পারি। তাহলে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই। শূন্য ভেক্টরের মান শূন্য। দুটি সমান মানের বিপরীত ভেক্টর যদি যোগ করি তাহলে শূন্য ভেক্টর পাওয়া যায়। অথবা দুটি সমান মানের ভেক্টর যদি বিয়োগ করি তাও শূন্য ভেক্টর পাওয়া যায়। আমরা চিত্রে একটা দেখাচ্ছি, এভাবেই শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের কতগুলো গুরুত্ব আছে। দুটি সমান মানের ভেক্টরের বিয়োগফল শূন্য ভেক্টর হবে। দুটি সমান মানের ভেক্টরের বিয়োগফল কি হবে? শূন্য ভেক্টর হবে। দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল প্রকাশ করার জন্য শূন্য ভেক্টরের গুরুত্ব আছে। দুটি সমবেগে, একটা গাড়ি যদি সমবেগে যায় সেই গাড়িটির ত্বরণ কি হবে? শূন্য। তাহলে ওইকে শূন্য ভেক্টরের গুরুত্ব আছে, মনে রাখবো। তাহলে দুটি সমান মানের ভেক্টর বিয়োগ করলে শূন্য ভেক্টর হবে। দুটি সমান্তরালের দুটি ভেক্টরের ভেক্টর গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। তাহলে দুটি ভেক্টর সমান্তরালের ক্ষেত্রে তাদের ভেক্টর গুণফল শূন্য হবে। আর একটা গাড়ি যদি সমবেগে চলে তাদের ত্বরণ শূন্য। এটাকেও আমরা শূন্য ভেক্টরের আওতায় ফেলতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। এবার অবস্থান ভেক্টর কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ। দেখো সবাই, অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামো কোনটা? অক্ষ থাকবে এবং মূল বিন্দু থাকবে, পরস্পরের লম্ব দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তাহলে প্রসঙ্গ, এটা কিন্তু প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দু অক্ষ মিলে হয় প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান, মনে করো আমি মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্ণয় করব যে ভেক্টরটা দ্বারা সেটাকে বলছি আমরা অবস্থান ভেক্টর। তাহলে কি বলবো সংজ্ঞায়? যে একটি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় সেই ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টর বলবো।
এখানে আর একটি অবস্থান ভেক্টর যে ওপি সমান সমান কি পেলাম আর বেশি, অবশ্যই মূলবিন্দুর সাপেক্ষে হতে হবে। মূলবিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় সেই ভেক্টরটাকে বলি আমরা অবস্থান ভেক্টর। তাহলে চিত্রে দেখতে পাচ্ছি আর একটি অবস্থান ভেক্টর, এটা কিন্তু দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক এক্স অক্ষ আর কি আছে ওয়াই অক্ষ। যদি একমাত্রিক একটা অক্ষ হয়, দেখো এটা একমাত্রিক অক্ষ, আমরা এখানে একটা পি বিন্দু নিব, এটার অবস্থান হচ্ছে আর। তাহলে একমাত্রিকের বেলায় এটাকে শুধু আমি এক্স আই দিয়ে প্রকাশ করব। দ্বিমাত্রিকের বেলায় এটাকে আমি এক্স আই প্লাস ওয়াই জে দ্বারা প্রকাশ করব। ত্রিমাত্রিকের বেলায় আমি তিনটা অক্ষ ব্যবহার করব, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে একমাত্রিকের বেলায় কি হবে শুধুমাত্র এক্স আই। দ্বিমাত্রিকের বেলায় কি হলো আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। ত্রিমাত্রিকের বেলায় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই হলো আমাদের অবস্থান ভেক্টর। তাহলে আমরা কি করলাম, মূল একটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় সেই ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টর বলছি। অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ওপি ইকুয়াল আর। এই ওপি ইকুয়াল আর এটাই ছিল আমাদের অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞা করলাম। অবস্থান ভেক্টরের আমরা প্রতীক করছি। যদি একমাত্রিক হয় প্রসঙ্গ কাঠামোটি তাহলে আর ইকুয়াল টু এক্স আই লেখা যাবে। যদি দ্বিমাত্রিক হয় তাহলে অবস্থান ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে লেখা যাবে। যদি ত্রিমাত্রিক হয় তাহলে আর এর পরিবর্তে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হবে। তাহলে এখানে আমাদের দ্বিমাত্রিক, তার মানে একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অবস্থান ভেক্টরটাকে আমরা লিখতে পারবো, দেখো আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে অবস্থান ভেক্টর শূন্য ভেক্টর কাকে বলে আমরা পড়লাম। এবারে যাচ্ছি আমরা ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। আচ্ছা, অবস্থান ভেক্টরের একটি উদাহরণ আমি দিচ্ছি। দেখো যদি আমরা উদাহরণ দিই, উদাহরণ দেখো, উদাহরণ আছে 2.1। এই 2.1 এর 1 নম্বর উদাহরণটি তোমরা বই খুলে দেখো। পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দু দুইটার স্থানাঙ্কর মানগুলি দেওয়া আছে। এই স্থানাঙ্কগুলোর সাহায্যে পি কিউ ভেক্টরটিকে প্রকাশ করতে হবে। পি কিউ ভেক্টরটিকে প্রকাশ করতে হবে। মনে করো এটা একটা প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। এখানে একটা বিন্দু দেওয়া আছে, যেহেতু এটা ত্রিমাত্রিক, যে পি বিন্দুটা এখানে, এটার অবস্থান ভেক্টর হবে r1। কিউ এর একটা বিন্দু আছে, এটার অবস্থান ভেক্টর হচ্ছে r2। আমাদের প্রশ্ন বলছে যে পি কিউটা বের করো, পি কিউটা বের করতে হবে। তাহলে পি কিউ ভেক্টরটি বের করতে হবে। তাহলে এটার স্থানাঙ্ক দেওয়া আছে, বইয়ের মধ্যে দেখো -3 4 5। আরেকটার স্থানাঙ্ক দেওয়া আছে, আরেকটার স্থানাঙ্ক হচ্ছে 3 -2 আরেকটা 4। তাহলে অবস্থান ভেক্টর স্থানাঙ্কগুলো দেখো, আমাদের -3 4 5 এটা আছে 3 -2 4। পি বিন্দুর অবস্থান ভেক্টর r1, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর r2। আমাকে বের করতে হবে পি কিউ ভেক্টরটা। তাহলে আমরা বলবো পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর r1 সমান সমান এটা x এর মান, এটা y এর মান, এটা j এর মান। আমি একটু আগে লিখেছি যেহেতু এটা ত্রিমাত্রিক, তাহলে 3i প্লাস 4j প্লাস 5k। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, r2 সমান এটা x y এটা z। তাহলে আমরা কি পাবো 3i - 2j প্লাস 4k। আমাদের পি কিউ বের করতে হবে, যে পি কিউ ভেক্টর সমান
দ্বিতীয়টা থেকে সবসময় প্রথমটা বিয়োগ করলে পরিবর্তনটা আমরা পেয়ে যাব। R2 মান হচ্ছে কত? 3i মাইনাস 2j প্লাস 4k মাইনাস R1টা হচ্ছে তোমার দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 3i প্লাস মাইনাসে মাইনাস হবে 4j মাইনাস 5k। তাহলে এখান থেকে আমরা এটাও প্লাস এটাও প্লাস, তাহলে i যোগ করলে 6i, 3 যোগ করলে 6 হচ্ছে, এটা মাইনাস 2 মাইনাস 4 তাহলে মাইনাস 6, এখানে প্লাস 4 মাইনাস 5 তাহলে মাইনাস k পাচ্ছি আমরা। তাহলে আমাদের প্রশ্নে বলছিল যে pq ভেক্টরটার মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমরা pqটা পেয়ে গেলাম, pq ভেক্টরকে প্রকাশ করলাম। এখন এটার যদি আমরা মান বের করতে চাই, তাহলে মান বের করতে গেলে আমি ভেক্টরের মান প্রকাশ করছিলাম। দেখো এখানে তোমরা যে pq সমান সমান যদি মান বের করতে হয় তাহলে রুট দিব সহগগুলার বর্গের যোগফলের বর্গমূল, সহগগুলার বর্গের যোগফলের বর্গমূল। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসগুলোকে বর্গ করে নিতে হবে। 6 6 36 36 72 একে 73, তাহলে আমরা pq ভেক্টরটির মান √73 আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে এবং দুই স্থানাঙ্কের মধ্যবর্তী যদি ভেক্টরটি আমরা বের করতে চাই, তাহলে প্রথমটি R1 ভেক্টর অবস্থান ভেক্টর, দ্বিতীয় বিন্দুটার অবস্থান ভেক্টর R2, তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে আমরা দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই উদাহরণটি তোমরা করবে, উদাহরণ 2.1 1 নম্বর অঙ্কটি, 2.1 1 নম্বর অঙ্কটি। এরপরে চলো ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? ব্যাসার্ধ ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর এটাও একটা অবস্থান ভেক্টর। মূল বিন্দু হতে কোন বিন্দুর অবস্থানের দূরত্বকে, মূল বিন্দু হতে কোন বিন্দুর অবস্থানের দূরত্বকে x অক্ষ y অক্ষ, মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থানের দূরত্বকেই ব্যাসার্ধ ভেক্টর বলে। তাহলে অবস্থান ভেক্টরটাই ব্যাসার্ধ ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টরটাই আমরা ব্যাসার্ধ ভেক্টর পাচ্ছি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর দূরত্বকে, মূল বিন্দুর মূল বিন্দু হতে কোন বিন্দুর অবস্থানের দূরত্বকে, মূল বিন্দু হতে কোন বিন্দুর, মনে করো মূল বিন্দু ও, পি বিন্দু হচ্ছে আমাদের অন্য একটা বিন্দু, তাহলে মূল বিন্দু হতে অন্য কোন বিন্দুর অবস্থানের যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলছি। তাহলে আমরা দেখলাম চিত্রে অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টরের চিত্র একই। তাহলে এখানে বলছিলাম মূল বিন্দু হতে অন্য কোন বিন্দুর অবস্থানের যে দূরত্বটা অর্থাৎ ওপি সমান সমান, এটাকে বলছি আমরা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ও হতে পি বিন্দুর অবস্থানের দূরত্বকে, ও হতে পি বিন্দুর অবস্থানের দূরত্বকে ব্যাসার্ধ ভেক্টর বলছি আমরা। এরপরে আসতে যাচ্ছি সরণ ভেক্টর কাকে বলে? সরণ ভেক্টর দুটি অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলতে পারি আমরা। দুটি অবস্থান ভেক্টরের কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ ভেক্টর বলবো। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ ভেক্টর বলি। দেখো সরণ ভেক্টর, সরণ কিন্তু ভেক্টর আছে, তোমরা দেখো x অক্ষ, এটা y অক্ষ, এটা একটা আমরা আগে বলছি। দেখো এটার অবস্থান ভেক্টর R1, এটার অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর R1, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর R2। আচ্ছা, পরিবর্তন কোন এক সময় কোণাটি কোথায় ছিল? পি বিন্দুতে, সেখানকার অবস্থান ভেক্টর কত? R1। আরেকটু সময় পরে কোণাটি বস্তুটা চলে গেল কোথায়? কিউ বিন্দুতে, এখানকার অবস্থান ভেক্টর কত? R2। আমরা সংজ্ঞা বলছি যে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকেই অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, তাহলে আমরা বলবো কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ বলে। তাহলে অবস্থান ভেক্টর বলছি না, যখন পিতে ছিল অবস্থান ভেক্টর R1, যখন কিউতে চলে গেল অবস্থান ভেক্টর R2, তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তাহলে সরণ ভেক্টর বলে, তাহলে আমরা কি বলবো? ওই আগেরটাই দেখো, এটাকে আমরা ডেলার দিয়ে প্রকাশ করি। তাহলে অবস্থান ভেক্টর R2 মাইনাস পি R1, R2 মাইনাস R1 যদি ত্রিমাত্রিক হয় তাহলে এর স্থানাঙ্ক দেবো কি? x y z। এটা তাহলে আমরা 1 1 ধরি, এটাকে আমরা 2 2 ধরি। তাহলে আমরা মানগুলো বসাই দিতে পারি। R2 পরিবর্তে কি? x to y, y to z, z to k,
মাইনাস r1, মাইনাসটা একটু নিচে দেখাই, x1i প্লাস y1j প্লাস z1k। এখন i এর সঙ্গে i বিয়োগ করো, তাহলে x2 মাইনাস x1 তার সঙ্গে i, y2 মাইনাস y1 তার সাথে j, z2 মাইনাস z1 তার সঙ্গে k। এটা হলো আমাদের পরিবর্তন। তাহলে দুটি অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তাহলে দুটি অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তাহলে আমরা আজকে বললাম ব্যাসার্ধ ভেক্টর, সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর, শূন্য ভেক্টর। তাহলে এই ভেক্টরগুলি মুখস্থ করবে এবং বাসায় পড়বে। এরপর দেখো সদৃশ ভেক্টর কাকে বলে। আজকে আমরা অনেকগুলো ভেক্টর পড়ব, ভেক্টরের প্রকারভেদ অনেক প্রকার, এই ভেক্টরগুলো আমরা আজকে পড়ব। সদৃশ ভেক্টর, সদৃশ্য ভেক্টর, দেখো সদৃশ বলতে একই মতো দেখতে, একই মতো ভেক্টরগুলো দেখতে, এগুলাকে আমরা সদৃশ ভেক্টর বলবো। যদি আমরা একটা উদাহরণ দিই যে বাবা এবং ছেলে দেখতে একই, তাহলে এটাকে আমরা সদৃশ বলবো। মা এবং মেয়ে দেখতে একই, এগুলোকে আমরা সদৃশ বলবো। তাহলে এখানে ভেক্টরের ভাষা দেখো, দুটি অসমমানের ভেক্টরের দিক যদি একই দিকে হয়, এই ভেক্টর দুটো সমানও হতে পারে আবার অসমানও হতে পারে। দুটি অসমান সমজাতীয়, আমরা সমজাতীয় বলতে পারি, দুটি হতে পারে বা তার চেয়ে বেশি হতে পারে। তাহলে সমজাতীয় দুটি অসমমানের ভেক্টরকেই সদৃশ ভেক্টর বলে। দুটি সমজাতীয় অসমমান, সমজাতীয় বলতে দুটাই বল হইতে হবে, দুটাই সরণ হইতে হবে, দুটাই বেগ হইতে হবে। এই কারণে বলছিল যে সমজাতীয় দুটি অসমমানের ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলছিলাম। এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। মান দুইটা কিন্তু সমান হতেও পারে, নাও হতে পারে। তোমাদের বইয়ে দেওয়া আছে অসমমান, কোন কোন বইয়ে সমান অসমান কোনো কিছুই লেখা থাকবে না। দুটি কি ভেক্টরের সমজাতীয় ভেক্টরের দিক যদি একই দিকে হয়, তাহলে এই ভেক্টরগুলোকে বলবো আমরা সদৃশ ভেক্টর। তাহলে এখানে পি এবং কিউ দুটো সদৃশ ভেক্টর। যদি বি সদৃশ ভেক্টর বলি আমরা, দেখো বি সদৃশ, তাহলে বুঝতেই পারছো তোমরা এটা উল্টা দিক হবে। দুটি সমজাতীয় ভেক্টরের দিক যদি বিপরীত দিকে হয়, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, দিকগুলা কি বিপরীত দিকে, তাহলে এগুলাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। অর্থাৎ ভেক্টরগুলো অবশ্যই সমান্তরাল দিবা তোমরা। তাহলে কি বলে আমরা, দুটি সমজাতীয় ভেক্টরের মান অসমান, দিক যদি বিপরীত হয়, তাহলে এগুলোকে আমরা বিসদৃশ বলবো। দুটি সমজাতীয় ভেক্টরের মান অসমান কিন্তু দিক যদি একই দিকে হয়, তাহলে এগুলোকে আমরা সদৃশ ভেক্টর বলবো। এখন সমান ভেক্টর আছে, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলা হয়। দুটি ভেক্টরের মান সমান এবং দিক যদি একই দিকে হয়, এখানে দুই বা ততোধিক ব্যবহার করা যাবে। দুই বা ততোধিক ভেক্টর, সমজাতীয় ভেক্টর, সমজাতীয় আবারও বলছি আমরা, সবগুলাই বল হবে, সবগুলাই বেগ হবে, সবগুলাই ত্বরণ হবে, সবগুলাই সরণ হবে। তুমি দেখো এখানে একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর, এটা একটা সি ভেক্টর, এখানে একাধিক বলা যায়। তাহলে দুই বা ততোধিক ভেক্টরের মান সমান এবং যদি দিক একই দিকে হয়, তাহলে এই ভেক্টরগুলোকে আমরা সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলবো। অবশ্যই ভেক্টরগুলো সমজাতীয় হবে। তাহলে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের মান সমান এবং দিক একই, তাহলে এই ভেক্টরগুলোকে বলবো আমরা সমান ভেক্টর। এবার বিপরীত ভেক্টর আছে, দেখো বিপরীত ভেক্টর, তাহলে বিপরীত বা ভিন্ন ভেক্টর বলা হয়। বিপরীত ভেক্টর বা ইংলিশে বলা এটাকে নেগেটিভ ভেক্টর, বা এটাকে আমরা ঋণ ভেক্টর বলবো, ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর সংক্ষেপে। তাহলে দুইটি, এখানে কিন্তু দুই বা ততোধিক বলবো না, আমরা দুইটা উল্লেখ করবো শুধুমাত্র। দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, অবশ্যই ভেক্টরগুলো আবার সমজাতীয় হবে। তাহলে সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান
কিন্তু দিকগুলা যদি পরস্পর বিপরীত হয় তাহলে এই ভেক্টরগুলোকে আমরা বলবো বিপরীত ভেক্টর। ওকে, তাহলে বিপরীত ভেক্টর পাইলাম, সমান ভেক্টর করলাম, বিসদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর করছি। তাহলে আবার আমরা আগে পড়ছি শূন্য ভেক্টর। আরো কতগুলা ভেক্টর আছে। এবার দেখো সঠিক ভেক্টর কাকে বলে। সঠিক ভেক্টর যে ভেক্টরের মান শূন্য নয়, তাহলে একটাকে আমরা সঠিক ভেক্টর বলবো। তাহলে শূন্য ভেক্টর বাদ দিয়ে সব ভেক্টর গুলাই সঠিক ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান শূন্য নয় এটাকে আমরা সঠিক ভেক্টর বলবো। আর এটা আছে স্বাধীন ভেক্টর। তাহলে আগে আমরা সীমাবদ্ধ ভেক্টর একটা করি। সীমাবদ্ধ ভেক্টর যে ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট করে নেওয়া হয় সেই ভেক্টরটাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। যে ভেক্টরের পাদবিন্দু, দেখো এখানে আমি একটা প্রসঙ্গ কাঠামো আট করলাম, এটা মূল বিন্দু। আমি একটা ভেক্টর দিব, এটা একটা আর ভেক্টর। তুমি দেখো এই আর ভেক্টর তার পাদবিন্দু কোথায়? মূল বিন্দুতে। তাহলে এটা একটা নির্দিষ্ট করে থাকলো। তাহলে যে ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট করে নেওয়া হয় এটা কিন্তু অন্যখানে নেওয়া যাবে না, মূল বিন্দুতে নিতে হবে। অর্থাৎ অবস্থান ভেক্টরটার পাদবিন্দুটা কোথায়? মূল বিন্দুতে। তাহলে অবস্থান ভেক্টরটাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলবো। তাহলে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করে নেওয়া হয় সেই ভেক্টরকে সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে বাইরে যাবে না, এটা নির্দিষ্ট করে নিতে হবে। তাহলে অবস্থান ভেক্টরটাকেই আমরা সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। এবার স্বাধীন ভেক্টর কাকে বলে? স্বাধীন ভেক্টর, স্বাধীন শব্দটির অর্থ ইচ্ছা মতো নেওয়া যাবে। তাহলে যে ভেক্টরের পাদবিন্দুটি ইচ্ছা মতো নেওয়া যায়, যে ভেক্টরের পাদবিন্দুটি ইচ্ছা মতো নেওয়া যায় এই একটা ভেক্টর। এই ভেক্টরের পাদবিন্দুটা আমি এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও ধরতে পারি। আমি এখানে ধরলাম। তাহলে যে ভেক্টরের পাদবিন্দুটা ইচ্ছা মতো নেওয়া যাবে, ইচ্ছে তোমার স্বাধীন মতো তুমি নিতে পারবে, সেটাকে স্বাধীন ভেক্টর বলছি। আর যে ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট করে নেওয়া হয় সেটাকে সীমাবদ্ধ ভেক্টর বলছি। এটা কিন্তু অবস্থান ভেক্টরের সংজ্ঞা। অবস্থান ভেক্টরটাই তাহলে এক প্রকার সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। এবার যাচ্ছি বিপ্রতীক ভেক্টর আছে, অনেকগুলো ভেক্টর আছে। বিপ্রতীক, বিপ্রতীক ভেক্টর বলছিল যে একটি ভেক্টরের মান অন্য একটি ভেক্টরের মানের যদি বিপরীত সংখ্যা হয় তাহলে এই ভেক্টর দুইটাকে আমরা বিপরীত ভেক্টর বলছিলাম। একটি ভেক্টরের মান অন্য একটি ভেক্টরের মানের যদি বিপরীত হয়, মনে করো এ একটা ভেক্টর, এর মানটা যদি তোমার 5i হয় তাহলে বি ভেক্টরের মানটা হবে তার বিপরীত মান। এর বিপরীত কত? 1/5। তাহলে 1/5। তাহলে আমরা বলছিলাম একটি ভেক্টরের মান অন্য একটা ভেক্টরের মানের যদি বিপরীত সংখ্যা হয়, এ যদি 5 হয় এর বিপরীত হবে 1/5, এ যদি 6 হয় তাহলে এর বিপরীত হবে 1/6। তাহলে এই ভেক্টর দুটাকে আমরা বলছিলাম বিপ্রতীক ভেক্টর। এবার করছি আমরা সমতলীয় ভেক্টর আছে আমার। সমতলীয়, তাহলে সমতলীয় ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, দেখো এটা আমরা একটা তল বিবেচনা করলাম। এই ব্ল্যাকবোর্ডটা একটা তল, আমি যদি এই দেয়ালের দিকে যাই, এই দেয়ালটা একটা তল। আমি যদি বইটা চিন্তা করি, বইটা আরেকটা তল। আমি যদি মেঝেটা একটা চিন্তা করি, মেঝেটা আরেকটা তল। তাহলে আমার কি বলছে? সমতলীয়। সম মানে একই। তাহলে একই তলে দুই বা ততোধিক ভেক্টর যদি অবস্থান করে তাহলে এই ভেক্টর গুলাকে বলি আমরা সমতলীয় ভেক্টর। দেখো এ একটা ভেক্টর, এখানে কিন্তু দিকের কোনো আমাদের হিসাব নাই, দিক যেদিক সেদিক হতে পারে। তাহলে ভেক্টরগুলো কি হতে হবে? একই তলে অবস্থান করতে হবে। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাহলে এই ভেক্টরগুলোকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। এবার সমরেখ ভেক্টর আছে একটা। সমরেখ ভেক্টর, তাহলে সমরেখ ভেক্টর কোনগুলা? দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর কাজ করে। দেখো দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়ারত থাকে, এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, সি আরেকটা ভেক্টর, তাহলে এই ভেক্টরগুলোকে বলবো আমরা সমরেখ। অর্থাৎ একই রেখা বরাবর ক্রিয়ারত যদি থাকে, একই দিকে যদি থাকে তাহলে এগুলাকে বলবো আমরা সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে এগুলাকে আমরা সমতুল্য ভেক্টর বলছি। বিপ্রতীক ভেক্টর, একটি ভেক্টরের মান যদি অপর একটা ভেক্টরের মানের বিপরীত সংখ্যা হয় তাহলে সেটাকে বলছি আমরা বিপ্রতীক ভেক্টর। সেই ভেক্টরগুলোকে আরো ভেক্টর আছে, আমরা এখান থেকে যাচ্ছি পোলার ভেক্টর। পোলার ভেক্টর,
দেখো পোলার ভেক্টর কোনটা? ঘূর্ণনের সাথে সম্পর্ক নয়, ঘূর্ণনের সাথে সম্পর্ক নয়, ঘূর্ণনের সাথে যুক্ত নয়, এরকম ভেক্টরগুলোকে বলবো আমরা পোলার ভেক্টর। আর ঘূর্ণনের সাথে যেগুলা সম্পর্ক থাকবে সেগুলাকে বলবো আমরা অক্ষীয় ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর এখানে আছে, একটা হলো পোলার ভেক্টর, একটা হলো অক্ষীয় ভেক্টর। তাহলে ঘূর্ণনের সাথে সংযুক্ত ভেক্টরগুলোকে বলবো আমরা অক্ষীয় ভেক্টর, ঘূর্ণনের সাথে সংযুক্ত নয় ভেক্টরগুলোকে বলবো আমরা পোলার ভেক্টর। আমরা যদি উদাহরণ দিই, যেমন বল, বল হচ্ছে পোলার ভেক্টর, বেগ, বেগ হচ্ছে পোলার ভেক্টর, সরণ, সরণ হচ্ছে পোলার ভেক্টর ইত্যাদি। এবার যদি আমরা বলি ঘূর্ণনের সাথে যুক্ত, যেমন কৌণিক বেগ, কৌণিক বেগ দেখো কোন ঘূর্ণন চলে আসলো, কৌণিক ত্বরণ, কোণ চলে আসলো, কৌণিক সরণ। তাহলে এই ভেক্টরগুলোকে বলবো আমরা অক্ষীয় ভেক্টর। তাহলে ভেক্টরের প্রকারভেদ, আজকে আমরা অনেকগুলো ভেক্টর আলোচনা করছি। তাহলে আমরা কি বললাম? পোলার ভেক্টর, ঘূর্ণনের সাথে যুক্ত নয় এই ভেক্টরগুলিকে পোলার ভেক্টর বলছি, বল, বেগ, সরণ ইত্যাদি। ঘূর্ণনের সাথে যুক্ত এই ভেক্টরগুলোকে বলছি আমরা অক্ষীয় ভেক্টর। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, অর্থাৎ কোণ চিহ্নটা থাকবে, কোণ মানেই ঘূর্ণন। তাহলে অনেকগুলি ভেক্টর পড়লাম, এগুলো বাসায় তোমরা পড়বে এবং খাতায় লিখবে। আর যদি বুঝতে না পারি তাহলে একটু আমার সঙ্গে যোগাযোগ করবে।